নমস্কার। আজকের এই ডেটা অ্যানালিসিস বা বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একটা সম্পূর্ণ ডেটা ভিত্তিক বা বলা ভালো একদম কাঁটাছেঁড়া করা একটা চিত্র তুলে ধরব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি একদম গভীরে ঢোকা যাক। আজ আমরা ম্যাপের একেবারে উত্তর থেকে শুরু করে আস্তে আস্তে দক্ষিণের দিকে নামব। আমাদের মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো সেই সমস্ত সূক্ষ্ম মার্জিন বা ভোটের ব্যবধানগুলোকে একদম নিখুঁতভাবে খুঁজে বের করা, যেগুলো আগামী বিধানসভা নির্বাচনের আসল ভাগ্য ঠিক করে দিতে পারে। কোনো রকম জল্পনা বা অনুমান নয়, কিন্তু আমরা একদম পিওর ডেটা আর স্ট্যাটিস্টিক্সের ওপর ভর করে এই বিশাল রাজনৈতিক ময়দানটা আজ বুঝব। তো আজকের আলোচনার একটা ছোট্ট রূপরেখা চট করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব উত্তরবঙ্গের রাজনৈতিক চিত্র, তারপর যাব দার্জিলিং, দিনাজপুর এবং মালদহের দিকে। এরপর আসবে আমাদের কিংমেকার জোন অর্থাৎ ২৪ পরগনা, তারপর কলকাতা আর হাওড়ার বর্তমান ট্রেন্ড, আর একদম শেষে পশ্চিমাঞ্চল এবং মেদিনীপুর। আচ্ছা, শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে উত্তরবঙ্গের রাজনৈতিক চিত্র। উত্তরের রেজাল্টগুলোর দিকে তাকালে আপনি বুঝবেন তফাৎটা ঠিক কতটা আকাশ-পাতাল। দেখুন, একদিকে রয়েছে তুফানগঞ্জ আর মাথাভাঙার মতো কেন্দ্র, যেখানে বিজেপি যথাক্রমে ৩১,০০০ এবং ২৬,০০০-এর মতো একটা বিশাল, যাকে বলে একদম আরামদায়ক লিড ধরে রেখেছে। আবার ঠিক উল্টো দিকে তৃণমূল কংগ্রেস মেকলিগঞ্জে প্রায় ১৪,০০০ ভোটের একটা সেফ মার্জিনে এগিয়ে। কিন্তু আসল খেলাটা কোথায় জানেন? এই নিরাপদ দুর্গগুলোর ঠিক নিচেই রয়েছে জলপাইগুড়ির মতো কেন্দ্র। সেখানে ব্যবধান কত? মাত্র ৯৪১ ভোট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ধরনের কেন্দ্রগুলোই হলো আমাদের আসল ওয়ার্নিং জোন বা অ্যালার্ট এরিয়া, যেখানে হাওয়ার সামান্য একটু বিগবদল বা ছোট্ট একটা সুইং গোটা রেজাল্টটাই একেবারে উল্টে দিতে পারে। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো ডেটাটা হলো এই সংখ্যাটা মাত্র ৫৭। ভাবা যায়? এটা দিনহাটা কেন্দ্রের ভোটের মার্জিন। উত্তরের কেন্দ্রগুলোর মধ্যে এটা কিন্তু সবচেয়ে এক্সট্রিম একটা ডেটা পয়েন্ট। একদিকে যখন হাজার হাজার ভোটের ব্যবধান, তার মাঝখানে এই মাত্র ৫৭ ভোটের জয় পরাজয় আমাদের একটা মারাত্মক বাস্তবের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই তথাকথিত হাই সুইং ব্যাটল গ্রাউন্ডগুলোতে, অর্থাৎ যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, সেখানকার রাজনৈতিক জমি কতটা আলগা। মাত্র কয়েক ডজন ভোট কিভাবে একটা গোটা আসনের ভাগ্য লিখে দিতে পারে, এটা তারই একদম চূড়ান্ত প্রমাণ। এবার আমরা একটু দক্ষিণের দিকে এগোই। আমাদের দ্বিতীয় পর্ব দার্জিলিং, দিনাজপুর এবং মালদহ। এখানকার ভোট ব্যাংকের দিকে তাকালে দার্জিলিং ব্লকের ভোটের ঘনত্বের একটা দারুণ পরিষ্কার ছবি ফুটে ওঠে। মাটিগাড়া নকশালবাড়িতে প্রায় ৪০,০০০, শিলিগুড়িতে ৩৫,০০০ আর ফাঁসি দেওয়ায় ৩০,০০০ ভোটের এক বিশাল ব্যবধান। এই বিপুল মার্জিনগুলো খুব স্পষ্টভাবেই প্রমাণ করছে যে এই নির্দিষ্ট পাহাড়ি এলাকা আর তার আশেপাশের অঞ্চলে বর্তমানে কোনো একটা নির্দিষ্ট দলের রাজনৈতিক আধিপত্য ঠিক কতটা গভীরে। মানে বোঝাই যাচ্ছে এখানে লড়াইটা খুব একটা হাড্ডাহাড্ডি নয়, বরং ভোট ব্যাংক কোনো একটা বিশেষ দিকে রীতিমতো হেলে রয়েছে। কিন্তু দার্জিলিং পাহাড় থেকে একটু নিচে দিনাজপুরে এলেই পুরো গল্পটাই যেন একদম বদলে যায়। খেয়াল করুন, একদিকে উত্তর দিনাজপুরে আমরা একতরফা আধিপত্য দেখতে পাচ্ছি, যেমন গোলপোখরে প্রায় ৫০,০০০ আর ইসলামপুরে ৩৫,০০০ ভোটের বিশাল লিড রয়েছে তৃণমূলের। অন্যদিকে মালদহ জেলায় ঢুকলেই আমরা একটা অত্যন্ত জটিল এবং মাল্টি পার্টি লড়াই দেখতে পাব। উদাহরণস্বরূপ, চাচলের মতো কেন্দ্রে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে লড়াই হচ্ছে প্রায় ২০,০০০-এর মার্জিনে। আবার অন্যান্য আসনে কিন্তু বিজেপিরও বেশ শক্তিশালী উপস্থিতি রয়েছে। সহজ কথায় বলতে গেলে দিনাজপুর যেখানে একটা দলের একদম নিশ্ছিদ্র শক্ত ঘাঁটি, মালদহ সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্যই রীতিমতো একটা জটিল গোলকধাঁধা। এবার চলে আসছি আমাদের তৃতীয় পর্বে, যাকে আমরা বলছি কিংমেকার জোন ২৪ পরগনা। প্রধান দুটো রাজনৈতিক দল এই অঞ্চলে ঠিক কিভাবে নিজেদের দুর্গটা গড়ে তুলেছে, সেটা এই ডেটা দেখলে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি রানীনগরে ৫০,০০০ এবং ভগবানগোলায় ৪০,০০০ ভোটের লিড নিয়ে তৃণমূল কংগ্রেসের এক বিশাল শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। আবার অদ্ভুত ব্যাপার হলো, ঠিক তার পাশেই নদিয়া জেলায় গেলে দেখা যাচ্ছে কৃষ্ণনগর উত্তর আর রানাঘাট উত্তর পশ্চিমের মতো আসনগুলোতে বিজেপি প্রায় ৩০ থেকে ৩৫,০০০ ভোটের বিশাল মার্জিনে নিজেদের দুর্গ সুরক্ষিত করে রেখেছে। এই কেন্দ্রগুলোর রেজাল্ট কিন্তু পুরো রাজ্যের নির্বাচনী ম্যাপের মাঝখানের একটা অত্যন্ত শক্ত বেসলাইন তৈরি করে দেয়। তবে একই জেলার মধ্যে কতটা চরম বৈপরীত্য থাকতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল উত্তর ২৪ পরগনা। একদিকে দেখুন বারাসাত, দেগঙ্গা বা নিউটাউনের মতো কেন্দ্রগুলো, যেখানে ৩৫ থেকে ৪০,০০০ ভোটের বিশাল ব্যবধানে একটা ভীষণ স্থিতিশালী ভোট ব্যাংক কাজ করছে। অথচ এই একই জেলার বাউন্ডারির মধ্যে মাত্র কয়েক মাইল দূরেই রয়েছে গায়েঘাটা, বসিরহাট উত্তর বা খড়দহের মতো কেন্দ্র। সেখানে মার্জিন কত? মাত্র ৫ থেকে ১৫,০০০-এর মধ্যে ঘোরাফেরা করছে। ভাবুন একবার, বিশাল সুরক্ষিত একটা দুর্গের ঠিক পাশেই এই ধরনের দুর্বল অল্প ব্যবধানের হাই সুইং কেন্দ্রগুলো অবস্থান করছে।
আর এরাই কিন্তু শেষমেশ যে কোনো নির্বাচনের পুরো হাওয়া ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এরপর আমরা নজর দেব আমাদের চতুর্থ পর্বে কলকাতা এবং হাওড়ার প্রবণতা। সেন্ট্রাল বা মধ্য কলকাতার আসনগুলোর দিকে তাকালে মার্জিনের পরিমাণ সত্যি অভাবনীয় লাগে। ভবানীপুর বা রাসবিহারীর মতো কেন্দ্রগুলোতে ব্যবধান একেবারে ৫০ থেকে ৫৮,০০০ পর্যন্ত পৌঁছেছে। বেলেঘাটাতেও সেটা ৪০-৪৫ হাজারের ঘরে। কিন্তু মজার ব্যাপারটা হলো, যেইমাত্র আমরা নদী পার হয়ে হাওড়ায় পৌঁছাচ্ছি, এই বিশাল ব্যবধানের ছবিটা চট করে পাল্টাতে শুরু করছে। উলুবেরিয়া, উত্তর বা দক্ষিণের মতো এলাকায় দেখা যাচ্ছে সেখানে মার্জিন শটান নেমে এসেছে ১২ থেকে ১৫ হাজারের ঘরে। মানে বুঝতেই পারছেন, একটা তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুটোই কিন্তু শহুরি কেন্দ্র, তবু নদীর দুই পারের এই রাজনৈতিক বৈচিত্র্য সত্যিই বেশ চমকপ্রদ। আর এই শহুরে এবং আধা শহুরে বলয়ের ঠিক মাঝখানেই লুকিয়ে রয়েছে আমাদের বিশেষ সুইং অ্যালার্ট বা সতর্কতামূলক কেন্দ্রগুলো। শিবপুর, গোসাবা, বাসন্তী কিংবা আমতার মতো এলাকাগুলো রাজনৈতিকভাবে কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে, এটা তার পারফেক্ট উদাহরণ। এখানে মার্জিন মাত্র ৮ থেকে ১৫ হাজারের মধ্যে আটকে আছে। এই ক্রমশ ছোট হতে থাকা ব্যবধানগুলোই বারবার প্রমাণ করে যে বৃহত্তর দক্ষিণ চত্বরের এই কেন্দ্রগুলোতে রাজনৈতিক চাপ ঠিক কতটা তীব্র। এই আসনগুলোতেই কিন্তু রাজনৈতিক দলগুলোর আসল অগ্নিপরীক্ষা, কারণ এখানকার সামান্য একটু পরিবর্তন ওভারঅল রেজাল্টে বিশাল বড়সড় একটা প্রভাব ফেলতে পারে। এবার আমরা চলে আসছি আমাদের একেবারে শেষ পর্বে, পশ্চিমাঞ্চল এবং মেদিনীপুর। পশ্চিমাঞ্চলে ম্যাপটার দিকে তাকালে বোঝা যায় এটা গভীরভাবে খণ্ডিত। পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা বা ধনেখালি মতো কেন্দ্রগুলোতে তৃণমূলের লিড ৪৫ থেকে ৫০ হাজার পর্যন্ত, যাকে এক কথায় প্রায় দুর্ভেদ্য ঘাঁটি বলা যায়। কিন্তু যেই আমরা এই অঞ্চলটা পার হয়ে পুরুলিয়া বা বাগমুন্ডির মতো এলাকায় ঢুকছি, ছবিটা একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে। সেখানে বিজেপি ২০ থেকে ৩০ হাজার ভোটের এক বিরাট শক্তিশালী ব্যবধান তৈরি করে বসে আছে। এই যে হঠাৎ করে পুরো পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা বদলে গেল, এটাই প্রমাণ করে যে পশ্চিমাঞ্চল রাজনৈতিকভাবে ঠিক কতটা বিভক্ত। আর ঠিক এই জায়গাতেই এই নির্দিষ্ট সংখ্যাটা আমাদের আরও একবার অবাক করে দেয়, ৬৭৯। হ্যাঁ, এটাই কুলটি কেন্দ্রের ভোটের ব্যবধান। এতক্ষণ ধরে আমরা বিশাল বিশাল সব মার্জিনের কথা বলছিলাম, তাই না? কিন্তু এই মাইক্রোস্কোপিক বা একদম ছোট ভোটের ব্যবধান এটাই প্রমাণ করে দেয় যে পশ্চিমাঞ্চলের এই পকেটগুলোতে প্রতিটি ভোটের মূল্য ঠিক কতটা। যেখানে হাজার হাজার ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়, সেখানে মাত্র ৬৭৯ ভোটের এই ব্যবধান আমাদের বুঝিয়ে দেয় যে এই কেন্দ্রগুলোতে একটা ছোট পাড়ার ভোটও পুরো নির্বাচনের হিসেব নিকেশ নিমেষে উল্টে দিতে পারে। এবার আসি মেদিনীপুরে। এই মেদিনীপুর অঞ্চলটা নিজেই একটা বড়সড় ভৌগোলিক আর রাজনৈতিক বিভাজনের জ্বলন্ত সাক্ষী। একদিকে দেখুন, মেদিনীপুর আর গড়বেতার মতো আসনগুলো তৃণমূলের জন্য একটা দারুণ নিরাপদ জায়গা তৈরি করেছে, যেখানে ব্যবধান প্রায় ২৫ থেকে ৩০ হাজার। কিন্তু অন্যদিকে খড়গপুর, নারায়ণগড় বা কাথির মতো আসনগুলো স্পষ্টতই এক একটা সুইং বেল্ট। এখানে বিজেপির ১৫ থেকে ২০ হাজারের লিড আছে ঠিকই, কিন্তু বুঝতেই পারছেন এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা মার্জিন। মানে একই জেলার মধ্যে একদিকে স্থির সুবিধা, আবার অন্যদিকে হাই স্টেক সুইং ডাইনামিক্স। এটাই কিন্তু মেদিনীপুরের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। তো আমরা আমাদের আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। এতক্ষণের এই পুরো ডেটা অ্যানালিসিস থেকে একটা বিষয় কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। একদিকে রয়েছে ৫০ হাজার ভোটের বিশাল সব সুরক্ষিত দুর্গ, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে মাত্র ডাবল ডিজিট বা সিঙ্গেল ডিজিটের একেবারে শ্বাসরুদ্ধকর মার্জিন। এখন প্রশ্ন হলো, এই দুই ভিন্ন মেরুর যে সংঘর্ষ, সেটাই কি শেষ পর্যন্ত রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে দেবে? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল নির্যাস। এই সূক্ষ্ম ব্যবধানগুলো, এই আনপ্রেডিক্টেবল সুইংগুলোই হয়তো ঠিক করে দেবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন শেষমেশ কোন পথে মোড় নেবে। আপনাদের কি মনে হয়? আশা করছি আজকের এই ডেটা ভিত্তিক বিশ্লেষণ পুরো ছবিটা বুঝতে আপনাদের সাহায্য করেছে। ভালো থাকবেন।